আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগে আমি কী কী রান্নাবান্না করলাম সেটাই শেয়ার করব। আরও আজকে অনেক কথা আছে আপনাদের সাথে, সেগুলোও শেয়ার করব। তো অলরেডি চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্নার প্রস্তুতি এখন নিব। আর কি কি রান্না করি জানি না কতটুকু ভিডিও করতে পারবো, কারণ অনেক কাজ আছে হাতে। আর আজকে অনেক দেরি করে আমাকে বলছে কি কি রান্না করতে হবে। মানে ভাবছিলাম একটা রান্না করবো, ওই প্রিপারেশন নিয়েছি, পরে ওরা ঘুরাই ফেলছে, বলতেছে যে অন্য একটা রান্না করতে। তো যেগুলো রান্না করতে বলছে ওগুলো কোনো প্রিপারেশন নাই, তো এখন আবার এগুলোর প্রিপারেশন নিতে হবে। তো অনেক ঝামেলা, জানি না কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য ইনশাআল্লাহ। তো সাথেই থাকেন, আপনারা দেখতে থাকেন আপুরা ভাইয়ারা। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? আজকে 12টা রোজা, আলহামদুলিল্লাহ। রোজা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, খুব মায়া লাগে। রোজা শেষ হয়ে গেলে অনেক মায়া লাগে, খারাপ লাগে। তখন এই যে ইফতারের টাইমগুলোকে অনেক বেশি মিস করি। আজকে বেশি কিছু বানাই নাই, আজকে মাছ ভাজি করছি, এই যে মাছ। আর এই যে সমোসা বানাইছি সসেস দিয়া। আর একটা খাবার আছে এখানে, হয়ে গেছে, নামাবো। দেখেন মাশাআল্লাহ। তো আজকে বেশি খাবার নাই, কেন নাই এটা পরে শেয়ার করতেছি। এটা হয়ে গেছে। ইয়া দিই, কনডেন্স মিল্ক দিই। শেষ, এটা অনেক দিন ধরে বানাইতেছি, শেষ। তো এটা হচ্ছে খালিয়াতুল নাহেল। তো এটা বানাইলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখতে তো লোভনীয় লাগতেছে। একটা আপু জিজ্ঞাসা করছেন যে আমাদের বাসায় কি ওভেন নাই। ওভেন ছিল, নষ্ট হয়ে গেছে, পরে ফালাই দিছে। ওভেন বলতে এখন এটাই, এই যে উপরে চুলা, 5টা চুলা, তার নিচে এই যে এটাতেই মুরগি কিছু বানাইলে এটাতেই বানাই, আগুন ধরাইয়া উপরে নিচে আগুন জ্বালানো যায় গ্রিলের মতো, এটাতেই বানাই। তো এই দেখেন আমার সঙ্গী বসে আছে এখানে। একদম ইনস্ট্যান্ট শেয়ার করি আপনাদের কাছে। এখানে 4টা ডিউ ছিল, এখন 3টা আছে। সকাল থেকে দুপুর পর্যন্ত 4টা ছিল, বিকেলে এসে দেখি 3টা আছে, তার মানে একটা কে খাইছে বুঝেন না আবার। আর এখানে আমি সবজি বের করে রাখছিলাম, ভাবছিলাম আজকে তরকারি রান্না করব, কিন্তু আর রান্না করা হয় নাই। আজকে হচ্ছে মোবাইল স্ট্যান্ডে সেট করে বসে বসে আপনাদের সাথে কথা বলবো। মোবাইল এইভাবে হাত দিয়ে ধরে ধরে কথা বলতে গেলে হাত ব্যথা হয়ে যায়। আচ্ছা, আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে আমি আমাকে গতকালকে আমার দুপুরে রান্না করতে গেছি, মানে মানে আমি হচ্ছে ব্যাংকে যাব টাকা পাঠাইতে। তো আমার ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমি দুপুরে আজকে ঘুমাবো না, আমি হচ্ছে উঠে রান্না বান্না করব, বিকালের ইফতারটা আমি দুপুরে বানায় রাখবো, আমি না ঘুমাইয়া আমাকে বিকেলে ব্যাংকে নিয়ে যান একটু, আমি টাকা পাঠাবো। পরে হ্যাঁ মানে বলছি, পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে। তখন আমাকে উনি বলে নাই যে ইফতারের পরে নিয়ে যাবে। যদি এটা বলতো তাহলে আমি আর দুপুরে রান্নাঘরে যাইতাম না। আমি প্রতিদিন যে টাইমে যাই ওই টাইমে যাইতাম।
তো বলে নাই। পরে আমি তাড়াতাড়ি করে উঠে রান্না বান্না করছি, করা শেষ। তখন হ্যাঁ মেয়ে এসে আমাকে বলতেছে যে এখন অনেক বাহিরে ইফতারের আগে অনেক গাড়ি ঘোড়া থাকে, অনেক জ্যাম থাকে রাস্তাঘাট, তো ইফতারের পরে নিয়ে যাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। যাই হোক, তো আমি হচ্ছি যে তাদের রান্না করার জন্য দুপুরবেলা ঘুম থেকে উঠছি, ওইটা মানে রান্নাঘরে যাইতেছি। মানে দুইটা বাজে নাই, তখন 1:45 বাজে। তখন আমি রান্নাঘরের দরজা খুলছি, সামনে সাদা দরজাটা খুলে আমি রান্নাঘরে ঢুকবো। আর ওই সময় দেখি আমার কফিলে মানে ডিউটি থেকে আসছে, এসে উনি ডিউটি থেকে বাসায় আইসাই উনি রান্নাঘরে ঢুকছে। তাহলে উনি যেহেতু রোজা, তাহলে ওনার রান্নাঘরে কি কাজ? আচ্ছা যাই হোক, যে কাজ থাকতেই পারে, আসছে রান্নাঘরে। তা আমিও ঢুকবো, সেও দেখি ওই দরজা খুলে বের হয়েছে। তখন আমাকে বলে কি রে তুই এই সময়? বলতেছি আমি আমার আজকে অনেক রান্না বান্না আছে, আমি বিকালে ম্যাডামের সাথে ব্যাংকে যাবো, এর জন্য আমি তাড়াতাড়ি রান্নাঘরে আসছি, এখন আমি রান্না বান্না শেষ করবো বিকালের আগে। পরে শেষে উনি আমাকে বলে কি যে তুই এখন ঘরে যা, গিয়া 10 মিনিট পরে রান্নাঘরে আয়। তা আমি বলতেছি কে আমি 10 মিনিট পরে আহুম? এখানে তো আর এটা তো আর রমজান মাস, সবাই রোজা, উনি তো আর রান্নাঘরে যে খাওয়া দাওয়া করবে তাও কিন্তু না। তাহলে উনি কি করবে রান্নাঘরে? তো আমি বলছি কেন, কি সমস্যা, আমি 10 মিনিট পরে আমুকে লেগা। তো কয় যে না পরে আয় 10 মিনিট পর। পরে আমাকে ঠিক আছে, আমি বাইরে গিয়ে দাঁড়াইতেছি, আপনি কি করবেন করে আমাকে ডাক দিন। এখন আমি যে জায়গায় বসে আছি এখানে এসে দাঁড়ায় রইছি, দাঁড়ায় মোবাইল টিপতেছি। এখন উনি কি করলো, ফ্রিজ খুললো, ফ্রিজ খুললা ফ্রিজ আবার তালা মারলো, এই শব্দ আমি শুনতাছি। তালা মাইরা হচ্ছে মানে আমি মানে ইফতারের জন্য ওরা কেউ ফ্রিজের পানি খায় না। তো ইফতারের জন্য আমি যেহেতু অনেক কাজ করি, আমার অনেক পানি পিপাসা লাগে, ঠান্ডা পানি আমার ইফতারের সময় লাগে। ওরা কেউ ঠান্ডা পানি খায় না, এখন ওরা নর্মাল পানি খায়। তো আমি নর্মাল মানে ফ্রিজে পানি রাখছি 2 বোতল, যে ইফতারের পর আমি খাবো। তো ওখান থেকে উনি 1 বোতল পানি খাইছে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে। যাই হোক, পানি খেয়ে পরে আমাকে ডাকছে, বলে কি আমার শেষ, এখন তুই আইতে পারস। পরে শেষে উনি এই কথা বললে উনি চলে গেছে। চলে যাওয়ার পরে তো ওই সময় উনি চলে গেছে চলে যাওয়ার পরে এখন আমি ফ্রিজ খুলছি, এখন দেখি আমি যে পানির বোতল 2 বোতল রাখছি, 1 বোতল আছে আর 1 বোতল নাই। কি কমু? আচ্ছা যাই হোক, পানি উনি খাইছে। তারপরে একটু পরে আবার রান্নাঘরে এসে বলে কি রান্না করবি? পরে আমি বলতেছি যে এইগুলা বানাবো। কয় প্রতিদিন এত ভাজা পোড়া জিনিস বানাসকে, ভাত রান্না করতে পারোস না? আমাকে আমার কিছু বলে নাই ভাত রান্না করতে, আমি প্রতিদিন জিজ্ঞাসা করি ওরা কেউ খাইব না ভাত, তা আমি রান্না করবো কেমনে? কয় তুই কালকে ভাত রান্না করবি, ভাত আর তরকারি রান্না করবি। আমাকে আচ্ছা। তো আজকে আমি মানে সকালবেলা যে সমোসা টমোসা হাবিজাবি ভাজা পোড়া জিনিস বানাইলে আমি সকালে মানে অর্ধেক কাজ করে রাখি, যখন আমি ম্যাডামের জন্য রান্না বান্না করি তখন অর্ধেক কাজ সকালে গুছাই রাখি। কেননা আমি একা মানুষ, একা হাতে দুনিয়ার প্রসেস করতে হয়, দুনিয়ার কাজকর্ম এই প্রসেস করে রান্না বান্না আর বিদের রান্না বাড়া অনেক মানে হয়ে যায় একা একা হাতে। তো এই জন্য আমি বলছি যে আমি সকালে অর্ধেক কাজ করে রাখি যাতে আমার বিকেলে সুবিধা হয়। আর রোজা থেকে কিন্তু বিকেলে রান্না বান্না করতে শরীর অনেক কাহিল লাগে, খারাপ লাগে একা হাতে আরও। তো এই জন্য আমি ভাবলাম যে আজকে কোনো ভাজা পোড়া কোনো জিনিস বানাবো না, আমি আজকে শুধু মানে সাদা ভাত রান্না করব আর খাসির মাংস দিয়ে তরকারি দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করব। তো ওই প্রিপারেশন আমি নিছি। দুপুরবেলা আমাকে বলতেছে কি যে আজকে ওগুলো রান্না করতে হবে না, উনি ওনার মানে আমার কফিলে উনি বাসায় থাকবে না, উনি সে মাছ কাট যাবে ওনার বন্ধু নিয়ে। মানে মাছ প্রতিদিন এক পলিথিন মাছ ভাজি, আজকে 2 পলিথিন ভাজতে বলছে, তাও বিকেল 4টার আগে ভাইজা রেডি রাখতে বলছে, উনি নিয়ে যাবে। তো উনি নিয়ে যাবে। পরে এসে আমি সেই 2:30টার সময় রান্নাঘরে আসছি, এসে পরে মাছ টাছ ভাইজা রেডি করে দিলাম। তারপরে ওই যে সমোসা, তারপর ওগুলা বানাইতে বললো, খালিয়া তেল নাহাল। আমার মিজাজ গরম হয়ে গেছে যে এই কাজগুলা যদি আমাকে আগে বলতো, সকালে বলে রাখতো যে উনি আজকে বাসায় খাবে না রাতে, তাহলে আমি ওই প্রিপারেশন, ওরা যা খাবে এই প্রিপারেশন নিতাম, ভাত রান্না করে প্রিপারেশন নিতাম না। তো যাই হোক, কী করবো, কিছু বলার নাই। আসলে ওরা তো মনে করেন যে ওরা বুঝে না যে এই রান্নাটা করতে কতটুকু সময় লাগে, এই রান্না করতে কত কি প্রসেসিং করতে হয়, কত টাইম লাগে, এগুলো ওরা বুঝে না। ওরা মুখ দিয়ে বইলা চলে গেল। পরে আমি রাইগা গেছি, কই কি তোরা পাল্টাবি, খাবারের মেনু পাল্টাবি, তাহলে আমাকে আগে বলবি না?
আমি একা হাতে সব কাজ সামলাই, এখন আমার এগুলো মানে হয়ে যাবে না। আমি তারপরেও সেই সেহরির টাইমে ঘুম থেকে উঠি 4টা 20-এ, ঘুম থেকে উঠে সেহরি খেয়ে নামাজ টামাজ পরে একটু শুয়ে থাকি, আবার 6টার সময় ওরা আমাকে ডাকে। ওদেরকে 6টার সময় গিয়ে ওরা স্কুলে যায়, চুল টুল বাঁধা দিতে হয় 3জনের। তারপর ওরা স্কুলে যায়, তখন থেকে আমি কাজ শুরু করি একদম দুপুর পর্যন্ত। আমার একটু ঘুমাইতে হয় না দুপুরে, পরে আমি একটু রেগে গেছিলাম। যাই হোক, পরে ওই 2:30টার সময় ঘুম থেকে উঠে হ্যাঁ আমার কফিলের মাছ এগুলো সব রেডি করে দিলাম, উনি চলে গেছে 4টার সময়। আর বাকি রান্না বান্না করে যে রান্নাঘরেই করে আসলাম মাত্র। এখন আসে আরেক কথায়, এই প্রতিদিন দেখেনি তো কত ধরনের ভাজা পোড়া জিনিস আমি বানাই, তারপরে আবার বাহিরের থেকেও মাঝে মাঝে কিনে নিয়ে আসে। এই প্রতিদিন এত এত ভাজা পোড়া জিনিস আমার ম্যাডামে খায়, ঠিক আছে? যেহেতু ওনার বাচ্চা ছোট, বুকের দুধ পান করে, তাহলে উনি যা খাবে ওনার বাচ্চাও কিন্তু তাই খাবে। তো এইরকম ভাজা পোড়া জিনিস খাইতে খাইতে এই বাচ্চা রমজান মাস আসার পর থেকে এত কান্না করে, মানে প্রচুর কান্না করে, ওর মনে পেটে ব্যথা করে, কারণ আমার ম্যাডামের খাওয়ার কোনো সিস্টেম নাই। সে হচ্ছে ভাজা পোড়া জিনিস, অতিরিক্ত তেলের জিনিস খাচ্ছে, মিষ্টি জিনিস খাচ্ছে। তো এগুলা তো আর বাচ্চার পেটেও যাচ্ছে, ওনার খাবার তো বাচ্চার পেটেই যাবে, কারণ মা যা খায় সন্তানও তাই খায়, যেহেতু উনি বাচ্চা বুকের দুধ পান করে। তো বাচ্চা এত কান্না করে, এত কান্না করে, মানে কারো কাছেই থাকে না। কিন্তু আমি আবার নিয়ে হাঁটাহাঁটি করি, মানে আমার কাছে যখন আমার কোলে দেয় তখন করার আগে আমি উঠা দাঁড়াইয়া তারপরে ওর সাথে গল্প করি, ওদের আরবি গান এগুলো আমি শোনাই, চুপ কইরা তাকায় তাকায় শুনে, কি সুন্দর মিষ্টি কইরা তাকায় তাকায় শুনে। ওরা ওগুলা করে না, ওরা কানলেও ওই জায়গায় বয়ে থাকবো, ওই ঘুমাইলেও ওই জায়গায় বয়ে থাকবো এক জায়গায়। পোলাপান কীভাবে মনে কর কান্দা থামাইতে হয় এই জিনিসগুলো ওরা বুঝে না। তো যতটুকু টাইম আমার সামনে থাকে, সাথে থাকে, অত টাইম মনে করেন যে সুস্থ থাকে, কান্নাকাটি করে না। আর ওদের কাছে গেলে কান্নাকাটি করে, ঠিক আছে? তো আজকে পরে হচ্ছে ম্যাডামে ওনার হাজব্যান্ড সাথে 2জনে নিয়ে হসপিটালে গেছিল। হসপিটালে গিয়ে ডক্টর দেখাইছে যে কান্না করে কেন। পরে ডক্টর একটা মানে বাচ্চাদের ওষুধ দিছে, বলছে ওইটা খাওয়াইতে। পরে আসছে, আইসা পরে যে হচ্ছে ওই মানে বাচ্চা নিয়ে হচ্ছে আমার কফিলে আগে আসছে, কে আবার ফয়সাল হাঁটাহাঁটি করে, বাচ্চা নিয়ে আমার কফিলে বাসায় আগে আসছে। আর ম্যাডামকে আধা ঘন্টা পরে ছাড়ছে হসপিটাল থেকে। পরে ওই আধা ঘন্টা বাচ্চা আমার কাছে ছিল। পরে আমার কফিলে বলে কি ওদের কাছে দিস না, মানে হ্যাঁ মেয়েদের কাছে দিস না, দিতে আমার না করছে যে ম্যাডাম আসলে ম্যাডামের কাছে দিবে, ওদের কাছে দিস না, কারণ কান্না করলে ওরা থামাইতে পারে না। মানে কান্না করলে একজন মুখ করে এমনি করে বয়ে থাকে। বাচ্চা এনে কোলের মধ্যে কাঁদতেছে কিংবা পাশে শুয়ে রাখছে কাঁদতেছে, এমনি করে বয়ে থাকে। আর আমি কি করি, যদি খালি মুখ দিয়ে একটু সাউন্ড বাইর করে মানে এরকম যদি একটা সাউন্ড মানে বাইর করতে লয়, আমি কি করি ধাপ করে দাঁড়াই যাই। কোলে থাকলে আমার ধাপ করে দাঁড়াইয়া যাই, তারপরে হচ্ছে কথা বলি ওর সাথে, ওরে অনেক কিছু শোনাই, ওর সাথে গল্প করি, ওরে গান শোনাই, তখন চুপ হয়ে যায় আর কান্না করে না। আর এই বাচ্চাটার অনেক জিদ, বুঝছেন? একবার কান্না ধরলে আর থামে না, এর জন্য ওরা অল্প থেকে যদি থামায় তাহলে থামে, আর যদি চিল্লাইয়া জোরে চিৎকার পারে কেউ যদি না থামায় তাইলে মনে করে না থামানো যায় না, অনেক কঠিন। তখন আমার কাছেও দেয় না, কারণ ও আমার কাছে আসলে শান্ত থাকে, কিন্তু হেরা আমার কাছে মনে করে আমি কাজ করি, যদি রাইগা যায় আমার কাছে দিলে, এর জন্য আমার কাছে মানে দেয় না। তো আমি মনে করেন ও কান্না করলে আমি ঘরে বসে থাকতে পারি না, আমার মায়া লাগে, আমি দৌড়ে যাই কোলে নিতে যাই, ওই মায়াগুলা পাক না মাইয়াগুলা। আচ্ছা, ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম, তারপরে আবার ভাবলাম যে আরেকটু কথা শেয়ার করি। কি বলে, কারো কথা কারো আড়ালে বললে নাকি সেটাকে গীবত হয়। তো গীবত কি আমি সেটা আজও পর্যন্ত জানি না, সত্যি কথা। অনেকে আমাকে কমেন্ট করে, আমি আসলে গীবতের মানে বুঝি না। তো আমার সাথে যখন যে ঘটনা ঘটে, আমি যেটা দেখি সেটাই কিন্তু এসে শেয়ার করি। আর আপনারাও যারা আমার ভিডিও দেখেন, আমি আরব কান্ট্রিতে থাকি, আপনারা কিন্তু চান যে এই দেশের সব কিছু জানতে, তো সেই ক্ষেত্রে আমি শেয়ার করি। যেমন গতকালকে যে ঘটনাটা আমার সাথে ঘটলো, আমি রান্না করতে গেছি, আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়ে আমার কফিলে হচ্ছে পানি খাইলো। আর আমি যেহেতু ইফতারে 2 বোতল পানি রাখছি, আমি জানি
1 বোতল পানি সে খাইছে আর 2 বোতল আর 1 বোতল রাখছে, তাহলে আমাকে সে রান্নাঘর থেকে বের করে দেওয়ার মানে কি বুঝেন? সে পানি খাইছে, আমি শিওর, ঠিক আছে? কারণ ওই ফ্রিজ কেউ খোলে না আমি ছাড়া। তো যাই হোক, তো এই কথাগুলো আমি চোখের সামনে দেখতেছি, জানতেছি, আমি এসে শেয়ার করি, এটা আপনাদের কাছে গীবত মনে হয়? তাহলে আমি ওদের বিষয়ে কি শেয়ার করব বলেন? মানে কি শেয়ার করব আমি যেটা দেখতেছি, যেটা শুনতেছি, যে তাদের রোজা রাখার নমুনা, তারা কিভাবে রোজা রাখে, তাহলে আমি এগুলো শেয়ার করব না? এগুলো শেয়ার করলে গীবত হয়ে যায়। তো ভাই আপুরা, আমি আসলে গীবত কি এটা জানি না, তো আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এগুলো বুঝি না, আমার সাথে যখন যেটা হয় আমি সেটা শেয়ার করি এবং শেয়ার করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য, রোজা থেকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে রোজাগুলো পার করতে পারি এবং সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আপনি একজন মানুষকে কখন ভালো মতো চিনবেন জানেন? কারণ যখন দেখবেন তার পোশাক আশাক, তার কথাবার্তা, তার আচার আচরণ কেমন, তখনই আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটা আসলে কোন জায়গা থেকে আসছে। তো আমি যেই সব ভিডিওগুলো বানাই, একদম সামাজিক ভিডিও, খুবই সিম্পলভাবে ভিডিও বানাই। আমি ভিডিওতে এসে কখনো কোনো ঢং করি না, তারপর নিজেকে ওইভাবে ঢং করে উপস্থাপনাও করি না। তারপর ক্যামেরার সামনে এসে চেহারাটা কেমন তেমন, তারপরে বাঁকায়া চাকায় এরকম করে আমি কখনো ভিডিও বানি না। আমি একদম নর্মাল যেভাবে থাকি সেভাবে আমি সবসময় নর্মাল ফেসে আমি সবসময় ভিডিও শেয়ার করি, ঠিক আছে? আর বিদেশে আসছি কাজ করতে, কাজ কিন্তু কোনো কাজে কিন্তু ছোট না, ঠিক আছে? কেউ বড় ডিগ্রি নিয়ে বাহিরে কাজ করে, কেউ পড়াশোনা না করে হয়তো বা ছোট কোনো কাজ করে, কাজ কখনোই ছোট না। তাহলে আমি বাংলাদেশ ছেড়ে বাহিরে বিদেশে কাজ করতে আসছি দেখে আমি বস্তির থেকে উঠে কাজ করতে আসছি তা কিন্তু না। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো যেমনই আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে মানুষের এই আচার আচরণ, কথাবার্তা, তার মুভমেন্ট দেখলেই বোঝা যায় যে সে আসলে কেমন পরিবার থেকে আসছে, ঠিক আছে? তো আমি কিন্তু ওই ধরনের কোনো বাজে ভিডিও, বাজে কথা, বাজেভাবে নিজেকে উপস্থাপন করা, বাজেভাবে অঙ্গভঙ্গি, এই ধরনের কখনো কোনো কিছু আমি করি না। কারণ এইসব আমার পছন্দ না, এগুলো আমার ব্যক্তিত্বে লাগে। কারণ আমি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যেহেতু, তাহলে আমি ওই ধরনের কাজকর্ম, আমার কাছে ওই ধরনের অঙ্গভঙ্গি, চেহারা করা, এগুলো আমার কাছে পছন্দ না, এগুলো আমি করিও না। আর যারা এগুলো করে আমি তাদেরকে নিজেও পছন্দ করি না, ঠিক আছে? তো কাজ করতে আসলেই যে সবাই একদম ছোট লোক, গরিব না, মানুষ কিন্তু নিজে বড় হওয়ার জন্য কাজ করতে আসছে। এই যে ফেসবুকে একটা ব্লগার আছে, তার বাবা 7 তলা বাড়ি, ঠিক আছে? তাদের বাড়ি কোথায় জানো? যাই হোক, ঢাকার আশেপাশে হবে। তার বাবা 7 তলা বাড়ি, সে কি বলে, আমেরিকাতে গিয়ে সে একটা রেস্টুরেন্টে চাকরি করতেছে। সে কিন্তু বিদেশ না আসলেও পারত, তাহলে সে কেন করতেছে? সে নিজে প্রতিষ্ঠিত হতে চায়। হয়তো বাবার যা আছে ওগুলা দিয়ে সে নিজে বাবাকে দিয়ে সে নিজেকে বড় করতে চায় না, সে নিজে কিছু করে বড় হতে চায়, এর জন্য সে বিদেশে আসছে, ঠিক আছে? তো ওইরকম সবাই। তা আমিও নিজে কিছু করতে চাই বিদেশে আসছি, তাই বলে যে না আমার বাড়িতে আমার ঘরে চাল নাই, আমার ফ্যামিলি আমাকে খাওয়াইতে পারে না, এই জন্য বিদেশ আসছি, ওরকম কিছু না। তারপরেও বিদেশে এসে যে দায়িত্ববোধ থেকে যতটুকু আমার ফ্যামিলিকে করার দরকার আমি ততটুকু সহায়তা করছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম, ভুল হইলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।